ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে চোখে পড়ল বাজনা বাদ্যি বাজিয়ে একটা গাড়ির সঙ্গে বেশ কিছু লোকজন হই হুল্লোড় করতে করতে যাচ্ছে। গাড়িটাও ফুল বেলুন দিয়ে সুন্দর করে সাজানো। ভাবলাম বিয়ে বাড়ির গাড়ি, বর কনে যাচ্ছে। উঁকি মেরে দেখলাম বর বউ কেউ নেই। গাড়ির ভিতরে মায়ের কোলে শুয়ে আছে এক সদ্যজাত। কারা যেন বলছে মেয়ে হয়েছে, সেই আনন্দেই এত বড় আয়োজন। জানতে পারলাম ওই পরিবারে প্রথম সন্তানটিও কন্যা সন্তান, আর দ্বিতীয়টিও কন্যা সন্তান হয়েছে বলেই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে বাড়িতে নিয়ে আসছে তাদের পরম আদরিণীকে। ভাবলাম আমি ঠিক দেখছি তো? কন্যা সন্তানের জন্য এত আয়োজন। ভাগ্য ভালো, ফুটফুটে ওই নবাগতার জন্মদাত্রী আমাদের বাড়ির মতো একটা বাড়ি পায়নি। যদি পেত তাহলে যে কি হতো। কথাগুলো ভাবতে ভাবতে আমি বাড়ি আসি। এত কথা ভাববার কি আমার টাইম আছে? আমি না বাড়ির বউ, বাড়িতে আমার কত কাজ। এই তো ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এসে রান্নার আয়োজন করতে হবে। শ্বশুরমশাইয়ের হাইপার টেনশন, তার ওপর কোলেস্টেরলের, একটু ভেবেচিন্তে রান্না করতে হয়। শাশুড়ির প্রতিদিনই নিরামিষ, মাছ মাংস ডিম কিছুই খান না। তার ওপরে থাইরয়েডের সমস্যায় বহুদিন থেকেই ভুগছেন। বরের জন্য ব্রেকফাস্ট, ছেলে স্কুলে যাবে তার জন্য টিফিন, যতজন মানুষ ততজনের জন্য আমাকে ভাবতে হবে বই কি। আমি না বাড়ির বউ, সব কাজও করতে হবে, আবার মন জুগিয়েও চলতে হবে। সবার ভালো থাকাটা আমাকেই দেখতে হবে। পান থেকে চুন কষলে কথা শোনাতে কেউই ছাড়ে না। বাড়িতে কাজের লোক, তা কেন? বাড়িতে বউ থাকতে কাজের লোকের দরকার আছে কি? আমি বাড়ি ফিরে রান্নাঘরে ঢুকে তখন সবজি কাটতে বসেছি। শাশুড়ি হুকুম করে গেলেন, আজ সবার জন্য নিরামিষ করে দাও দুপুরে। সবাই বলতে তখন শ্বশুর শাশুড়ি আর আমি। ছেলে তো স্কুলে, বর ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে গেছে। শাশুড়ি নিরামিষ খান, শ্বশুরের অনেক কিছু খাওয়া দাওয়া নিষেধ। আর পরে থাকলাম আমি। আমার কথা কে ভাববে? আমার জন্য ভাবার লোক এই বাড়িতে নেই। সে যাই হোক, সবজি কাটতে কাটতে ভাবছি সকালের ওই আদরিণীর মায়ের কথা। ভাগ্য করে অমন একটা বাড়ি পেয়েছে, যে বাড়িতে কন্যা সন্তানের জন্য এই আয়োজন। সেই বাড়ির মানুষরা তাহলে কতটা উচ্চমানের। এমন অনেক বাড়ি আছে কন্যা সন্তানের হলেই মুখ বেঁকিয়ে নেয়। অন্য বাড়ির কথা বলে আর কি করব? আমার নিজের বাড়িতেই তো দেখছেন মুখ ফসকে নিজের বাড়ি বলে ফেলেছি। আমাদের মতো মেয়েদের নিজের কোনো বাড়ি থাকে না। শাশুড়ি বলে এটা আমার বাড়ি, শ্বশুর বলে আমার বাড়ি, বর বলে আমার বাড়ি। তাল বেতাল হলে আমাকে শুনতে হয় এটা আমার বাড়ি। এ বাড়িতে থাকতে হলে আমাদের নিয়মেই চলতে হবে। আমি মনে মনে হাসি, বাড়ি একটাই, অথচ কতজন মালিক। মালিকদের বাড়িতে আমি একমাত্র শ্রমিক। মালিক শ্রমিক এসব বাদ দিন। কন্যা সন্তানের কথা উঠল যখন, একটা ঘটনা তাহলে বলি। আমার সাতভক্ষণের অনুষ্ঠান চলছে। আমার শাশুড়ি বেশ জোরে জোরে বলেছিলেন, একটু ভালো করে সবাই আশীর্বাদ করো যেন একটা ছেলে হয়। পরে যদি বাচ্চা নেওয়ার কথা ভাবে তখন মেয়ে হলেও অসুবিধা নেই। আমার যদি মেয়ে হয় তাহলে আমার ভবিষ্যৎবাণী কল্পনা করে মনে মনে শিউরে উঠেছিলাম তখন। এ বাড়িতে বাড়ির বউ হিসাবে আমি যে কি পাই সেটা আমি জানি আর ভগবান জানেন। তবে শাশুড়ি মা যখন এমন কথা বলেছিলেন তখন আমার বড় ননদ পাশ থেকে বলেছিলেন, কী সব বলছো মা? আজকালকার দিনে দাঁড়িয়ে তুমি এখনও এরকম ভাবো? ছেলে না হয়ে যদি মেয়েই হয় তাহলে অসুবিধে কোথায়?
এই তো তোমার কথাই চিন্তা করো না, আমাদের 2 বোনের পর এই একটা ভাই, তোমারও তো প্রথম সন্তান মেয়ে, তোমার কি কোনো অসুবিধা হয়েছে? আমার শাশুড়ি বড় ননদকে থামিয়ে দিয়ে বললেন, তুই এত ফোড়ন কাটিস কেন বলতো? আমি নাতি চাইলে তোর অসুবিধে কোথায়? তোর নিজের মেয়ে হয়েছে তো, ছেলের জন্ম দিতে পারিসনি বলে এত হিংসে তোর মনে। এরপর আর কোনো জবাব দেয়নি আমার ননদ। তখন সবাই ছিল বললেই হয়তো কিছু বলেনি। বুঝেছিলাম খুব খারাপ লেগেছিল ননদের। তবে যাওয়ার সময় আমার ননদ আমার দিকে একবার তাকিয়ে শাশুড়িকে বলে গেলেন, তোমার মনস্কামনা যেন পূরণ হয় মা, তা না হলে এই মেয়েটির যে কি পরিণতি হবে এখন থেকে সেটা আঁচ করতে পারছি। ভাগ্য ভালো আমার মেয়ে তোমার মতো একটা ঠাকুমা পায়নি। যদি পেত, ঠাকুমা আর নাতনির মধ্যে যে একটা মধুর সম্পর্ক যে তৈরি হতে পারে সেটা আমি হয়তো দেখতে পেতাম না। সত্যি আমি খুব ভয়ে ছিলাম, যদি আমার মেয়ে হয় তাহলে তো এই বাড়িতে আমার টিকে থাকাটাই দায়। আমি এমনিতেই শ্বশুর শাশুড়ি মনের মতো বৌমা হতে পারিনি, তার অবশ্য একটা কারণ আছে। দীপাঞ্জনের সাথে আমার বিয়েটা প্রেম করি। দীপাঞ্জন যখন আমার কথা বাড়িতে জানালো, আমার শাশুড়ি মা বলেছিলেন, প্রেম করেছিস ভালো, তবে বিয়ের আগে মেয়েটাকে দেখতে চাই আমরা। বিয়ের আগে দীপাঞ্জন বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে এলো। আমিও যথারীতি সাজগোজ করেই বসলাম। যেমন দেখাশোনার রীতি হয় ঠিক তেমনি। আমার কাকিমা বলল, যতই আগে থেকে পরিচয় থাকুক তবুও দীপাঞ্জনের বাবা মা আসছেন, তুই শাড়ি পরেই বসিস। আমাকে সামনে বসিয়ে তখন আমার হবু শাশুড়ি মা একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছিলেন। মনে হচ্ছিল আমি চাকরি প্রার্থী। আমার সামনে বসে আছেন ইন্টারভিউ বোর্ডের প্রশ্নকর্তা। এটা সেটা প্রশ্ন করার পর জিজ্ঞেস করলেন, আচ্ছা সবাইকে দেখছি, দিশার মাকে দেখছি না তো? দিশা মানে আমি। আমার বাবা তখন আমতা আমতা করছে, ঠিক কি বলবে বুঝতে পারছিল না। তারপর কথাটা একটু আটকে গিয়েই যেন বলল, দিশার মা নেই। মা নেই শুনে উনি বললেন, খুব দুঃখজনক, কতদিন হলো এক্সপায়ার করেছেন? কাকু কাকিমাও চুপ করে আছে কথাটা শুনে। মায়ের ব্যাপারটা আমি দীপাঞ্জনকে আগেই বলেছিলাম। দীপাঞ্জন হয়তো বাড়িতে বলেনি। অবশেষে বাধ্য হয়েই কাকিমা বলে, দিশাকে আমি মানুষ করেছি, কখনো ওকে আলাদা চোখে দেখিনি। দিশার তখন 2 বছর বয়স, আমার বিয়ে হলো। আমার বিয়ের 1 মাসও হয়নি দিশাকে রেখে ওর মা বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। যাওয়ার আগে আমাকে উদ্দেশ্য করে একটি চিঠিতে লিখে গিয়েছিল, লিপি, আজ থেকে তুমিই দিশার মা, তোমাকে দিশার দায়িত্ব দিয়ে গেলাম, আমার খোঁজ করো না আর। আমি চলে যাচ্ছি উত্তরপ্রদেশে। যাকে ভালোই বাসি না তার সাথে জোর করে সংসার করাটাও আমার কাছে অভিনয় মনে হয়। বিয়ে আমি করতে চাইনি, জোর করেই আমার বিয়েটা দিয়েছিল আমার বাবা। আমি অত তাড়াতাড়ি মা হতেও চাইনি, সেটাও জোর করে। সবটাই আমার ইচ্ছার বিরুদ্ধে। হয়তো আরও কয়েকটা দিন থাকলে আমি বাঁচতে পারতাম না। কোনো একদিন সকালে উঠে আমার লাশটাই দেখতে হতো তোমাদের, তাতে বাড়ির লোক সমস্যায় পড়তো। আমি চাই না আমার জন্য কোনো সমস্যা হোক, তার থেকে বরং যাকে ভালোবেসেছিলাম তার সাথে চলে যাওয়াই ভালো। আমি চললাম।
এমন কথা শুনে দীপাঞ্জনের মা বাবা আর বসতে চায়নি। বাড়ি ফিরে দীপাঞ্জনকে বলেছিল, যার মায়ের চরিত্র ওই রকম তার মেয়ে কিন্তু ওই রকমই হবে। আমার মতে এই বিয়ে না করাই ভালো। শেষমেশ দীপাঞ্জন মাকে রাজি করাতে পারে এবং বিয়েটা শেষ পর্যন্ত হয়। বিয়ের পর থেকে আমাকে যে কতবার শুনতে হয়েছে এমন কথা, মা কেমন দেখতে হবে তো, তারই তো মেয়ে। মায়ের স্বভাব চরিত্র ভালো ছিল না, মেয়ে আর কত ভালো হবে। আমাকে দমিয়ে রাখার জন্য এটাই বোধহয় বড় অস্ত্র। বিয়ের পর থেকে 10 বছর কেটে গেছে। এই কথাটা শুনতে শুনতে আমি যেন ক্লান্ত। কষ্ট পাই কথাগুলো শুনলে। কষ্ট শুধু শাশুড়ির কথাতেই নয়, কষ্ট পাই আমার বরের কথাতেও। বিয়ের আগে মানুষটার সাথে বিয়ের পরের মানুষটার কত তফাৎ। বিয়ের আগে যে প্রেমিক, বিয়ের পর সে স্বামী। প্রেমিক থেকে স্বামী হওয়া যায়, পরে স্বামী আর প্রেমিক থাকতে পারে না। প্রেমিক হিসেবে যে কেয়ারটা ছিল দীপাঞ্জনের মধ্যে, বিয়ের পর সে ব্যাপারটাই আর নেই বললেই চলে। আমাকে একদিন বলে দিল, তুমি বাড়ির বউ, বাড়ির প্রতিটা মানুষকে ভালো রাখার দায়িত্ব তোমার। রুটিনে বেঁধে দেওয়া হলো কোন কাজটা কখন করব। বিয়ের আগে আমি এই রুটিনে অভ্যস্ত ছিলাম না। কাকিমার কাছেই পেয়েছিলাম মায়ের যত্ন। কাকিমাই সব কিছু করে দিতেন। বাবার আদরে মেয়েটাই হয়ে গেল ঘোরতর সংসারী। শাশুড়ির সেবা যত্ন, শ্বশুরকে নিয়মিত টাইমে ওষুধ দেওয়া, বাড়ির যাবতীয় কাজ সব করতে হবে আমাকেই। একটু এদিক ওদিক হলেই আমার শাশুড়ি বরের কানে তুলে দিত সে কথা। একদিন দুপুরে শ্বশুরকে ওষুধ দিতে ভুলেছিলাম। আমার বর অফিস থেকে ফিরতেই শাশুড়ি বলে দিলেন, তোর বাবার শরীরটা আজ খারাপ করেছে। এমন একজনকে দায়িত্ব দিয়েছিস, তার তো মনেই থাকে না ওষুধ দিতে হবে। এরপরে ঠিক কী কথা শুনতে হয়েছিল নাই বা বললাম। নিজের কথা ভেবে খারাপ লাগে। নিজেকে জিজ্ঞেস করি, আমি কার জন্য এত কিছু করি? কেন নিজেকে উজাড় করে দিই? মাঝে মাঝে নিজের মায়ের কথা মনে পড়ে। মায়ের জন্য আমার একটুও খারাপ লাগা নেই, বরং আজ থেকে অতগুলো বছর আগে মায়ের সাহসী পদক্ষেপকে আমি সমর্থন করি। ইচ্ছার বিরুদ্ধেই সব কিছু করতে হবে মেয়েদের। যাকে ভালোই বাসলো না, যাকে মন থেকে মেনে নিতে পারলো না, তার সাথে সারাটা জীবন কাটিয়ে দেওয়া সত্যিই কি সম্ভব? নিজের মতো করে তো সবাই বাঁচতে চায়, কিন্তু পারে কতজন? সংসারে কতগুলো মেয়ে নিজের মতো করে চলতে পারে? পারে না। আমিও চাইলে পারবো না। সবার ভালো থাকার কথা চিন্তা করতে গিয়ে নিজের ভালো থাকা হয় না। মনে হয় ছেড়ে চলে যাই। বাপের বাড়িতে গিয়ে কাকিমাকে সব কথা বলি। কাকিমা বলে, এই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। মানিয়ে নিতে নিতে একটা পুরো জীবন কাটিয়ে দিই অন্যের ভালো থাকার কথা ভাবতে গিয়ে। নিজের জন্য কিছুই পাওয়া হয় না। মেয়েদের বিয়ের আগে বাবার বাড়িতে যতদিন থাকতে পারে ততদিন তাদের ভালো থাকা, ততদিন নিজের নামটার পরিচয় থাকে। বিয়ের পর মেয়েটা ভুলে যায় তার নিজের নামটা, হয়ে যায় কারুর বউ, কারুর বৌমা, আবার কারুর সে মা। কাকিমা কথাগুলো ঠিকই বলেছিল সেদিন। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া সেরে উঠতে না উঠতেই ছেলে স্কুল থেকে ফিরে পড়ে। ছেলে স্কুল থেকে ফিরে কি খাবে সে চিন্তাও করে রাখতে হয়, কারণ আমি ওর মা। আমরাই সব দায়িত্ব। একটা ভালো পরিবার পাওয়ার খুবই ইচ্ছে ছিল, সেটাও পাইনি। রোজই ভাবি বাড়ির ছাদে গিয়ে একটু হাউমাউ করে কেঁদে আসব, কিন্তু কখন কাঁদব সেই টাইমটুকুও আমার নেই। ভালোবাসা পেলে হাসতে হাসতে সব কিছু করতে ইচ্ছা করে, কিন্তু সেই ভালোবাসাটাই তো পাই না। তবে আজ সকালের ওই ঘটনাটা দেখার পর
মনটা বেশ খুশিতেই ভরেছিল। কন্যা সন্তানকে নিয়ে এতটা ভাবা সত্যিই প্রশংসনীয়। আমি হয়তো ওই রকম পরিবার পাইনি, কিন্তু অন্য একটা মেয়ে তো পেয়েছে, সেটা দেখি খুশি হয়েছি। ভগবান বোধ হয় এক এক দিন একটু বেশি খুশি দিয়ে দেন। আমার ছেলে আজ স্কুল থেকে ফিরেই বলল, মা, আজ তোমার জন্য একটা গিফট এনেছি। গিফটের কথা শুনে আমি একটু অবাক হয়েই ভাবতে বসলাম। বিয়ের পর গিফট কারোর কাছ থেকে পেয়েছি বলে মনে নেই। বিয়ের আগে একটা গিফট পেয়েছিলাম দীপাঞ্জনের থেকে। সেবারে সরস্বতী পুজোতে একটা হাতঘড়ি উপহার হিসেবে দিয়েছিল। খুব ভালো লেগেছিল, ভালোবাসার মানুষের থেকে প্রথম উপহার পেয়ে। ঘড়িটা এখনও আছে, যত্ন করেই রেখেছি। ঘড়িটা এখনও ঠিকঠাক সময় দেখায়, কিন্তু আমার সে সময় কোথায়? তো ছেলের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করি, গিফট? আমার জন্য গিফট? ছেলে বলল, টিফিন বক্সটা খুলে দেখতে পারো। টিফিন বক্সের মধ্যে গিফট এনেছে শুনে আমি বললাম, গিফট কখনো টিফিন বক্সে থাকে? তাড়াতাড়ি খুলে দেখো, বেশি দেরি করো না আর। টিফিন বক্স খুলে দেখি সকালে টিফিনে দেওয়া 4টে লুচি 2টো পড়ে আছে। আমি দেখে একটু রেগেই বললাম, কী রে, লুচি খাসনি? টিফিন বক্সে গিফট আছে যে বললি, সেটাই বা কোথায়? 2খানা লুচি তুই আর খেতে পারিস না, ফেলে রেখেছিস? এদিকে লুচি খাবো বলে বায়না করিস। ফেলে রাখিনি মা, তোমার জন্য নিয়ে এসেছি। আমি 2টো খেয়েছি, ওই 2টো তোমার, আর ওটাই তোমার গিফট। লুচি? লুচি কখনো গিফট হয়? আমি যেটা ভালোবাসি তুমি তো সেটাই করে খাওয়াও, ওটা আমার কাছে গিফট। আচ্ছা মা, তুমি লুচি খেতে ভালোবাসো না? ভালোবাসি কিনা বলতেই মনে পড়ে যায় কাকিমার হাতে বানানো সেই গরম গরম লুচি। আমি খুব ভালোবাসতাম লুচি খেতে। কাকিমা প্রায় দিনই আমার জন্য লুচি বানাতো। লুচি ভাজতে ভাজতেই কাকিমা ডাক দিত, দিশা, গরম গরম 2টো খেয়ে দেখ। এখন আর কেউ ডাকে না। ছেলেকে জড়িয়ে ধরে বলি, খুব ভালোবাসি বাবা। তাহলে এখনই খাও? পরে খাবো। পরে নয়, এখনই, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে। লুচির একটু অংশ মুখে দিয়ে বলে, ভালো লাগছে খেতে? চোখটা যেন ঝাপসা হয়ে যাচ্ছে। সেই মুহূর্তটায় কি করা উচিত বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল একটু কেঁদে ফেলি। মনে মনে বলি, অমৃতের মতো লাগছে রে। এ বাড়িতে কোনোদিন কেউ জিজ্ঞাসা করেনি আমি কি খেতে ভালোবাসি, কিন্তু এ বাড়িতে কেউ তো আছে যে আমাকে এতটাই ভালোবাসে, যে আমাকে এতটা আদর করে খাওয়াতে পারে। আমি চুপ করে আছি দেখে আমার 7 বছরের ছেলে আবার জিজ্ঞাসা করে, মা, ভালো লাগছে তোমার? খুব খুব। তুমি যেমন আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি মা। আই লাভ ইউ মা। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তখন। ছেলের সামনে নিজেকে কোনো রকমে লুকিয়ে নিই। এই ভালোবাসাটুকুর জন্যই বোধহয় সংসারে থেকে যাওয়া। এই ভালোবাসাটাই নিখাদ, একটা মায়ার বাঁধনে আটকে থাকা। কি পাইনি তার হিসেব ভুলে গেছি তখন। শুধু সন্তানের মুখ চেয়ে, তাদের ভালো থাকায়, তাদের ভালোবাসায় অনেক কিছু না পাওয়া সহ্য করেও নিজেকে বিলিয়ে দিয়েছি। সংসারের মায়াজালে আটকে যায় এভাবেই, হ্যাঁ, আমরা মেয়েরাই।